প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের 16 দিনের মধ্যে তিনি চীন গেলেন। 1 মাসের মধ্যে ভারত ও চীনের মতো প্রভাবশালী দুই দেশ সফরকে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন? স্যার, ভালো। আমরা স্যার মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আমার আলোচনাটা আমরা শুরু করি যে গত 15 বছরে আমরা দেখলাম যে আমাদের অবকাঠামোতে একটা চীনের একটা ঋণ যেরকম রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণে সহায়তা করে যাচ্ছে। এইবারের সফরে আমরা যেটা জানতে পারলাম যে $5 বিলিয়ন একটা ঋণের একটা কথা উঠছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে মানে চীনের গুরুত্বটা কেমন হচ্ছে আর কি? দেখেন, আমি 5 বিলিয়ন ট্রিলিয়ন ইজ নট ইম্পর্টেন্ট টু আস। সবচেয়ে বড় হলো যে গণচীন মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ হবে, আমাদের বিভিন্ন রকম সমঝোতার একটা অবস্থান সৃষ্টি হবে। এইটি আমাদের বড় পাওয়া। আর এইবারের এই সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সফরে আগেই পরপর 2 বার মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, বিভিন্ন বিষয় আলোচনা করেছেন এবং তাদের আলোচনায় যে কেমিস্ট্রিটা দেখলাম, অত মধুর হাসি, এটা খুবই তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই সেখানে গণচীনে যাবেন, সেইটাও আলাপ হয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এখানে যাচ্ছেন খুব শক্ত অবস্থান নিয়ে, যা যা করার উনি জানেন এবং সেইভাবে তিনি আলাপও করেছেন। তো গণচীনে যাওয়া, গণচীন আমাদের একটি আপনার ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের দেশের মানুষের প্রত্যাশা অনেক, কারণ আপনার ফেসবুক, টেলিভিশন, ওয়াইফাই এইগুলোর কারণে সম্প্রতিকালে মানুষ বিদেশে যা হচ্ছে, মেট্রো রেল আছে, হমুক আছে, তারাও সে বাংলাদেশে চায়। তারাও আমার সিলেটের লোক, তারা ঢাকা আসতে চায় 2 ঘন্টায়, কারণ তারা বলে অত অল্প ডিস্টেন্স, 120 মাইলের রাস্তা, অতক্ষণ লাগবে। বিদেশে তো স্যার 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা। তো এই অবস্থায় আমাদের প্রত্যাশা অনেক। আর গণচীনের যথেষ্ট সম্পদ আছে, সারপ্লাস মানি আছে। তারাই একমাত্র এখন এই সময়ে যারা কিছু আপনার চাইলে সাহায্য করতে পারে, দিতে পারে। আর আমার পশ্চিমা বন্ধুরা ইদানিং ওদের টাকা পয়সার অভাব, তারা শুধু উপদেশই দেয়, আর তারা টাকা পয়সা সব তাদের যুদ্ধের মধ্যে খরচ করে ফেলে। তার টাকা দেওয়ার ক্ষমতা অনেক হারিয়ে ফেলেছে। এই শুধু কি স্যার নসিহতটা বেশি করার, যে পশ্চিমা দেশ থেকে কি নসিহতটা বেশি আসে? হ্যাঁ, ওই উপদেশ অনেক দেয়। এই অবস্থায় আমাদের গণচীন থেকে পাওয়ার অনেক কিছু আছে। তো সেই জন্যে আমরা আশা করব যে এই সফরে অবকাঠামো বাবদ আমরা কিছু অ্যাডিশনাল পয়সা টয়সা পাবো। আমরা আমাদের বিভিন্ন ইস্যু, আমার এখানে বাণিজ্য ঘাটতি, সেইটা নিয়ে গণচীন আমাদের তাদের 98% অল প্রোডাক্টস তারা কোটা ফ্রি, ডিউটি ফ্রি করেছে, তবুও আমাদের এক্সপোর্টটা বাড়েনি। $1 বিলিয়নের নিচে, $1 বিলিয়ন $1 বিলিয়ন নিচে আছে। তারা প্রায় 20 বিলিয়ন আমরা তাদের থেকে আনি। আমাদের কত মেশিনারিজ, কত কিছু তাদের থেকে আনি। তা আমরা এখানে পার্টনারশিপের কথা বলতে পারি, যে তারা আমাদের এখানে বিনিয়োগ করুক, বিনিয়োগ করে আমরা যেগুলো জিনিস তাদের দেশ থেকে আনি সেগুলো এখানে লোকালি প্রডিউস করুক। আর তাদের দেশের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, সেই দিক থেকে বাংলাদেশ ইজ এ গুড প্লেস, যাতে তারা তাদের কোম্পানি এখানে প্রডিউস করে আমাদের দেশের কোম্পানি রিলোকেশনের কথা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে। এইটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সরকারিভাবে। আমার তো বললাম অবকাঠামো, তারপর আপনি যেটা বললেন 5 বিলিয়নের যে কিটার কথা বললেন, সাপোর্ট সার্ভিসেস। আপনার আগে যখন প্রেসিডেন্ট শি বাংলাদেশে এসেছিলেন, আপনার মনে আছে, আমরা প্রায় $37 বিলিয়ন আপনার সমঝোতা করেছিলাম। 24 বিলিয়ন, 27টি এগ্রিমেন্ট ছিল সরকারি, যাতে 24 বিলিয়ন, আরও 13 বিলিয়ন ছিল প্রাইভেট সেক্টরে। কিন্তু বাংলাদেশ বিদেশি ঋণ নিতে খুব আপনার সতর্ক, আমরা সহজে টাকা নেই, ভেরি প্রুডেন্ট। আমরা খুব কম, আমাদের প্রায় 16 সারা আমাদের
জিডিপির মাত্র 16% ম্যাক্সিমাম আমরা এই লোন নিয়েছি, কারণ আমরা সহজে লোন নেই না। তো তখন আমরা ওদের সাথে সই করেছিলাম সমঝোতা স্বাক্ষর প্রায় 37 বিলিয়নের। আমরা সেইখান থেকে এখনো পর্যন্ত এই গত 2016 থেকে 24 মাত্র 4.6 মানে 5 বিলিয়নের কম আমরা তাদের থেকে এই লোন নিয়েছি। তার অর্থ হচ্ছে আমাদের জিডিপির 1+something% আমাদের মাত্র 1.5% মনে করেন আমরা নিয়েছি, কারণ আমরা এই ব্যাপারে খুব সতর্ক। আমরা কোনো প্রজেক্টের জন্য নেই না যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব ভালো না, যেগুলো ভালো রিটার্ন আমরা সেগুলোর জন্য নেই। তো গণচীনের কাছে আমরা চাইব আরেকটি আমরা জিনিস চাইতে পারি, যেটা আগের বার মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমিও সাথে ছিলাম, তখন আমরা গণচীন তারা আমাদের বলেছিল যে আমরা চাইছিলাম যে তোমরা ইন্টারেস্ট রেটটা কম নাও। তো তারা বলেছিল যে আমাদের কোনো প্রজেক্টে ইন্টারেস্ট রেট 2%-এর বেশি হবে না। আমরা আশা করি এবারে আমরা 1%-এর জন্য বলবো, হ্যাঁ, এবং দেখা যাক কি হয়। গণচীনও আমাদের দরকার, শুধু আমাদের যে গণচীনকে দরকার এমন না, আমাদের দরকার আমাদের উন্নয়নের জন্যে, আমাদের বিভিন্ন রকম প্রজেক্টের জন্যে, আমার শুধু এই অবকাঠামো, আমার ইভেন এই সাংস্কৃতিক ক্ষেত্রে আমার অনেক ছেলে মেয়ে, প্রায় 12,000 ছেলে মেয়ে যাচ্ছে তার দেশে, সেইখানে আমাদের একটা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করতে পারি, কারণ তাদের দেশে অনেক লোক দরকার, আর তাদের যেহেতু কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের লোক নিয়ে গেলে তাদের লাভ হবে। আরেকটি দিক যেটা হচ্ছে সেটি হচ্ছে তাদেরও আমাদের দরকার, কারণ আমরা হচ্ছে ইন দ্য টিপ অফ দি বে অফ বেঙ্গল। তারা চায় তাদের সাপ্লাই লাইন ইন্ডিয়ান ওশানে জানি নিশ্চিন্ত থাকে, এই জন্যে তারা মায়ানমারের সাথে এত সম্পর্ক, সাপ্লাই লাইন ঠিক রাখতে চায়। আমরা সেইখানে তাদের সহায়তা দিতে পারি, কারণ আমরা ইতিমধ্যে আমাদের ইন্ডো স্পেসিফিক আপনার আউটলুক আমরা ঘোষণা করেছি, যা তাদের বিরুদ্ধে নয়, আমরা এটা খুব ব্যালেন্স ফরেন পলিসির অবজেক্টিভ হিসাবে আমরা আমাদের ইন্ডো স্পেসিফিক আউটলাইন করেছি। এইটা পশ্চিমা দেশও মোটামুটি গ্রহণ করেছেন, আর এরা তো গ্রহণ করবেই। তো তাদেরও আমাদের দরকার, আর আমাদের যেমন তাদের দরকার, তাদেরও আমাদের দরকার। আর তারা চায় না এখানে আমরা একটা খুব ভালো লোকেশন আছে, আমার পাশে ইন্ডিয়া, কাছেই চায়না, বড় বড় মার্কেট, এবং আমরা একটা বড় মার্কেট হতে যাচ্ছি, 9th লার্জেস্ট মার্কেট অ্যাজ পার বস্টন কনসাল্টিং গ্রুপ। আমরা উইল বি দ্য 9th লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। সো ন্যাচারালি তারা ওইখানে চায় তাদের। তো আর আমরা চাই শান্তি, চায় না শান্তি চায়। এই ক্ষেত্রে আমাদের মননশীলতার দিকে আমরা তারা কোনো দেশে আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না, আমরা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, আর আমরা শান্তি চাই, তারাও শান্তি চায়। তাই বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঐকমত অবস্থান আছে, মতের বা অবস্থানের মিল আছে। সুতরাং সেইগুলোকে আমরা ক্যাপিটালাইজ করা দরকার। আর তাদের কাছে আমি বললাম বড় বাপে যেটা দরকার, যেন অর্থনৈতিক সহায়তা চাই, একটা অ্যাফোর্ডেবল প্রাইস, আর তাদের টেকনোলজিও আছে, ভালো ভালো মডার্ন টেকনোলজি আছে। আমি আমার দেশের রাস্তাঘাটের কথাই বলি, আমার রাস্তাঘাট তৈরি করতে অনেক খরচ হয়, দুনিয়ার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি খরচ হয় আমার দেশে রাস্তাঘাট তৈরি করতে, এই জন্যে আমার রাস্তাঘাটে এত দুর্গতি। তারা যে টেকনোলজি বের করেছে, আমার মনে করেন এই ঢাকা চিটাগং যে রাস্তা আমি তৈরি করতেছি যে টাকায়, তাদের টেকনোলজি ইউজ করলে অর্ধেকের কম খরচ হবে। সুতরাং এইগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে, এবং তাতে আমাদের ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি। স্যার, আরেকটা কথা আসে যে ধরেন চীনা ঋণ যদি আসে, বলা হয় যে আবার চাইনিজ ঠিকাদারকে দিয়ে কাজটা করাতে হবে, এরকম একটা বাধ্যবাধকতার কথা বলা হয়। কিছুটা আছে, বাট আমার প্রতিবেশীর থেকে যখন আমরা কাজ নেই, আপনার ধরুন রামপালের যতজন কর্মী সব ভারত থেকে আনতে হয়েছে। রামপালের ইভেন সিমেন্টটা আমরা কিন্তু ভারত থেকে বেটার, আমার সিমেন্ট ভালো, কোয়ালিটিও ভালো, খরচও কম, কিন্তু তবুও আমার কন্ট্রাক্ট এইভাবে হয়েছে যে তার থেকে আনতে হয়েছে। এইটা কন্ট্রাক্টের উপর নির্ভর করবে, নট দ্যাট তারা জোর করে আপনাকে। আমরা কিভাবে সই করি সেই নিটিগিটির উপর নির্ভর করবে। তো সেইটা আপনার প্রজেক্ট টু প্রজেক্ট নির্ভর করবে, আর কারার সাথে সম্পৃক্ত তার উপরে। এটা ঢালাইভাবে কিছু বলা যায় না। তবে গণচীনের আরেকটি প্রয়োজন আমাদের,
সেটি হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা আমাদের জন্য একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এতগুলো লোক, সেই 12 লক্ষ প্লাস লোক আমার এখানে আছে, আজকে 7 বছর হয়ে গেল, সংখ্যা বাড়ছেই, আর সংখ্যা বাড়ছে, প্রতি বছরে 30,000-এর বেশি নতুন বাচ্চা এইটুকু কমে যাচ্ছে। তো এটা একটা সমস্যাই। কিন্তু এই ক্ষেত্রে গণচীন আমাদের যথেষ্ট সাহায্য করতে পারে, এবং তাদের যেহেতু যথেষ্ট ক্ষমতা আছে মায়ানমারের উপরে, কিংবা মায়ানমারে যে সমস্ত আপনার যে সমস্ত বিভিন্ন ফোর্সেস আছে তাদের উপর তাদের যথেষ্ট ক্ষমতা আছে। মনে করেন আরাকান আর্মি, মনে করেন আরসা, এই সবার উপর তাদের একটা যথেষ্ট খবরদারি আছে। তো এই ক্ষেত্রে তারা যদি সত্যিকারভাবে চায় তাহলে তারা আমাদের এদের রিপার্টেশন। আর এইদিকে বলি যে মায়ানমার আমার প্রতিবেশী, আমি তাকে ফেলে দিতে পারবো না। এবং মায়ানমার, ইট ইজ এ গুড নিউজ, তারা এগ্রি করেছে যে তারা এগুলোকে নিয়ে যাবে, তারা এগ্রি করেছে যে এগুলোর সেফটি অ্যান্ড সিকিউরিটিরা দেবে, তারা এগ্রি করেছে। এদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, কিন্তু একটা বিগ পুশ দরকার। এই পুশটা আপনার চায়না দিতে পারবে বলে আমার বিশ্বাস। কিন্তু স্যার ধরেন আপনি যখন ছিলেন মন্ত্রী হিসেবে একাধিকবার চাইনিজ ডেলিগেটদের সঙ্গে আপনার মিটিং হয়েছে, ওনারা হয়তো মিটিংয়ে বলেছেন যে আমরা করব, কিন্তু 7 বছর ধরে চীন কেন এই পুশটা আসলে করছে না? দেখেন, এটা দুঃখজনক। আমাদের সময় যখন নতুন আর্মি সরকার আসলো মায়ানমারে, প্রায় 2 বছর আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছিল না। আমরা উদ্যোগ নিলে ওরা বলতো যে না, তারা আগে স্টেবিলাইজ হবে, তারপরে এইসব নিয়ে আলাপ করবে। তখন চাইনিজরা, আমরা তখন অনেকটা রিকোয়েস্ট করেছি, যারা বড় বড় ইনভেস্টার আপনার মায়ানমার, আপনার জাপান বড় ইনভেস্টার, আপনার সিঙ্গাপুর বড়, ওদের ব্যবসা ইন্ডিয়ারও ইনভেস্টমেন্ট হয়। আমরা রাশিয়াকে জিজ্ঞেস করেছি, চায়না, একমাত্র চায়না কেম ফরওয়ার্ড। চায়না কেম ফরওয়ার্ড এবং তারা একটা আলোচনার ব্যবস্থা করে, 3টি, চায়না, বাংলাদেশ এবং মায়ানমার, আমরা আলোচনায় বসি, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী আমরা আলোচনায় বসি, আমাদের আলোচনার সুযোগটা তারা করে দেয়। তারপর আমাদের একাধিক মিটিং হয়। এই সময় ইন্দোনেশিয়া ছিল আমাদের এই আসিয়ানের চেয়ারপারসন। তারা বলল যে একটা বড় জিনিস তোমাদের, যে রোহিঙ্গা এবং এই মায়ানমার আর্মির মধ্যে কোনো ধরনের দ্যার ইজ এ ডিস্ট্রাস্ট, একে অপরকে বিশ্বাস করে না। মায়ানমারকে আমরা, চায়নাকে জানালাম যে এইরকম তারা কোনো ডিস্ট্রাস্ট আছে। চাইনিজ তখন এই ডিস্ট্রাস্ট বন্ধ করার জন্যে তারা মায়ানমার সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে। মায়ানমার সরকারের অনেক অফিসিয়াল আমাদের দেশে কয়েকবার সফরে আসেন, এবং আমাদের এইখানে যারা মাঝি, যারা রোহিঙ্গাদের নেতা, তারাও মায়ানমারে ঘুরে আসেন, বেড়ায় আসেন, কি কাজ হয়েছে দেখার জন্যে। আর ওরা আসে, হ্যাঁ, আসার পরে ওদের উপর ত্যক্ত করে তাদের ওই যে রোহিঙ্গাগুলো তাদের প্রশ্নতে জর্জরিত করে ফেলে। কিন্তু এই যে একটা সন্দেহ, একটা অবিশ্বাস, এটা কিন্তু অনেক কমে গেছে। এখন ন্যাপিডোর আর্মি এই রোহিঙ্গাকে আপনার তাদের সোলজার হিসেবে নিচ্ছে। জাস্ট ইম্যাজিন, যারা একসময় শত্রু দেখলে মেরে ফেলবে, এখন তাদেরও রিক্রুটমেন্ট করেছে তাদের বাঁচার জন্য। তো এর ফলে ওই ট্রাস্ট ডেফিসিটটা কমেছে। এবং এই নট অনলি দ্যাট, ইলেকশনের আগে, গত নির্বাচনের আগে আপনার চাইনিজ একটা উদ্যোগ নিয়েছিল যে প্রায় 1600 জনের প্রথম কনসাইনমেন্ট যাওয়ার জন্য। আমরা ডেট বলিনি, কারণ ডেট বলে আগে 2বার বলে ফেল মেরেছি, সেই জন্য বলিনি। কিন্তু মোটামুটিভাবে ফাইনালাইজ হয়ে যায় এরা যাওয়ার পরে। আমাদের আরও বিদেশি বন্ধুরা বিভিন্ন রকম দাবি দেওয়া শুরু করলেন যে তারা যার আগে বলুক, তাদের সিটিজেনশিপ দিবে, হমক টমক, আর এইসব নিয়ে ধান্দার মধ্যে। তারপরে বললেন যে না, আমরাও তাদের নিয়ে যাব। হ্যাঁ, তো একটা দিলেন, কি বলে, যে ক্যারট দেখালেন যে আমরাও নিয়ে যাব তোমাদের। তার ফলে হঠাৎ করে ওই প্রোগ্রামটা ইলেকশনের আগে হয়নি। আর এরপরে তো অনেকটা এরপরে ঝামেলা শুরু হয়। সেই বন্ধু কি স্যার পশ্চিমারা, হ্যাঁ। এবং পশ্চিমারা আরও দাবি করলেন, যারা টাকা টোকা দিচ্ছে না, আমেরিকা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান মানবিক কারণে। কিন্তু ইউএনএইচসিআর ইতিহাস যদি দেখেন, তারা কোথাও কোনো জায়গাতে রিপার্টিয়েট করতে সক্ষম হয়নি। তারা ওদের ম্যানেজ করতে পারে, কিন্তু রিপার্টিয়েশন ওই কনসেপ্টই তারা মাথার মধ্যে নাই। কিন্তু আমরা বাংলাদেশ রিপার্টিয়েট করেছি 70 দশকে, 80 দশকে, 90 দশকে আলোচনার মধ্যে মায়ানমার নিয়ে গেছে এদের। হ্যাঁ,
তো এবারও আমরা মোটামুটি ফাইনাল স্টেজে ছিলাম যে প্রথম ব্যাচটা যাবে এবং ওরাও রাজি ছিল, হ্যাঁ, এবং ওরা গেলে প্রথম কয়েক মাস খাওয়া দাওয়া কে দিবে সেইটাও আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না, এটা দুঃখজনক। আর এখন তো ওখানে মানে অনেকগুলো ঝামেলা শুরু। স্যার একজন দর্শক আছে, একটা ফোন নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দুটো রাষ্ট্রই আমাদের বন্ধু রাষ্ট্র। তিস্তা চুক্তি নিয়ে যে তিস্তার যে গবেষণা এবং যেটা অ্যানালাইজ হবে তার জন্য ভারত এবং চীন দুইজনের সাথেই পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু বর্তমান চীন সফরের আগেই আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে ভারতকেই তিস্তা চুক্তির টেন্ডার দেওয়া হবে, মানে গবেষণার জন্য। এটা কি আসলে সমুচিত হয়েছে? জি জি, আমরা স্যার আপনার কাছে শুনবো, একটা ব্রেকে যাচ্ছি স্যার, ব্রেকের পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে প্রশ্ন এসেছে তিস্তা নিয়ে তো চীন একটা প্রস্তাব দিয়েছিল, তারপরে এবার প্রধানমন্ত্রী ভারত সফরে ইন্ডিয়াও একটা প্রপোজাল দিয়েছে, সব মিলে আসলে তিস্তা নিয়ে কি দাঁড়াচ্ছে? উনি একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন, ওনাকে ধন্যবাদ প্রশ্নের জন্যে। বাট তিস্তা ইস্যুটা খুবই কমপ্লেক্স এবং খুব আপনার সেন্সিটিভ অলসো, এবং আপনি জানেন যে তিস্তার এই সমস্যার সমাধান না হয় আমাদের প্রতি বছরই অনেক হয়রানি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে ভারত কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে তিস্তার পানি শেয়ার করার জন্যে তারা এগ্রিড এটা করতে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কারণে, এবং পশ্চিমবঙ্গ সরকারও আমি তাকে দোষ দেই না, কারণ তাদের তো জনগণের ভোটে নির্বাচিত, তারাও চায় তাদের জনগণের যাতে কোনো অনিষ্ট না হয়। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার মনে করে যে পানিটা আছে আগের পুরো তথ্যটা, সঠিক তথ্যটা সংগ্রহ হোক, তারপর তারা শেয়ারিংয়ের কথা বলে। ভারত অনেক দিন ধরে কেসটি ঝুলে আছে, দেবে কিন্তু হচ্ছে না। আর এর মধ্যে আপনার চীন একটা প্রস্তাব নিয়ে আসে। এই প্রস্তাবটা কিন্তু নতুন না, এইটা যখন ফ্রেঞ্চ আমাদের 1988-89 সালে যখন বন্যা হয়েছিল, ব্যাপক বন্যা, তখন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট একটা টিম পাঠিয়েছিলেন বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের জন্যে, এবং তখন তারা এই প্রস্তাব করেছিল যে এইটা একটা ওয়ান অফ দি মেনি কম্পোনেন্টস এই তিস্তার প্রজেক্টটা। তো অনেক খরচ বলে আমরা ওগুলো ফ্রেঞ্চ প্রপোজাল আর গ্রহণ করা হয়নি। সম্প্রতিকালে চীন যেহেতু এইটা বাংলাদেশে একটা সেন্সিটিভ ইস্যু, তাই তারা একটা প্রস্তাব করেছে যে তারা ওটা টাকাটা দিবে আমরা যদি করতে রাজি হই। আমরা কোনো উত্তর দিইনি, হ্যাঁ, কারণ আমরা আশা করতেছিলাম যে ভারত আমাদের এই যেহেতু নীতিগতভাবে তারা এগ্রিড, সুতরাং এইটা শুধু তারা পশ্চিমবঙ্গ সরকারের সাথে তারা দেন দরবার করবে, আমাদের দেন দরবার করার কোনো কারণ নেই। তবে আমি যখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলাম, তখন আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এসডিজি তৈরি করি। এসডিজিতে আমরা বেশ দেন দরবার করেছি, এবং দেন দরবার করেছি যে সমস্ত নদী একাধিক দেশের মধ্য দিয়ে যায়, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের, আমাদের প্রায় 54টি নদী ভারত, বাংলাদেশ এবং অন্য দেশও সম্পৃক্ত, আরও 3টি আমরা এইদিকে মায়ানমারের সাথে সম্পৃক্ত। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এবং ভারত সেটা গ্রহণ করেছে, অনেক আলাপ আলোচনার পরে তারা গ্রহণ করেছে যে নদীর পানির হিসাবটা অত্র অভাবিকার লোকজনের মঙ্গলের জন্যে, ওখানে নো ওয়ান ইজ উইনার, নো ওয়ান ইজ লুজার,
ওই এলাকার জনগণের মঙ্গলের জন্য যেভাবে নদীর পানিটা ডিস্ট্রিবিউট করা যায় সেইভাবে করা হবে। কারণ অনেক নদীর, এই গঙ্গার কথাই বলি, বহু লোকজন এখন ইউজ অফ রিভার ওয়াটার হ্যাজ ইনক্রিজ ম্যানিফোল্ড, তাতে পরিমাণটা নিচের দিকে কমে যাচ্ছে। তো এই জন্য সবার মঙ্গলের জন্য এমন ব্যবস্থা আমরা করতে চাই যাতে কেউই লুজার না হয়। তো এইটা ভারত তখন এগ্রি করেছে, হ্যাঁ, এসডিজিতে এইটা আছে। তা আমরা এখনও বলি যে অত্র অববাহিকার সকল লোকের যাতে মঙ্গল হয় সেই বাবদে আমাদের এই সমঝোতা হওয়া উচিত। আমরা এখনও করতে পারি না, এইটা আমাদের দুর্বলতা। জি স্যার, আমরা একটা ব্রেকে যাচ্ছি স্যার, ব্রেকের পরে আমরা আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আমরা চীন নিয়ে আলোচনা করছি, একটু ভারতের দিকে যেতে চাই। আমরা মানে চীন ঘেঁষার কারণে ভারত কি আবার আমাদেরকে ভুল বুঝতে পারে কিনা? এইটা স্কোপ তো না, মাননীয় প্রধানমন্ত্রী এটা দূর করে দিয়েছেন। কারণ উনি ভারতে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন, 1 to 1 প্রায় ঘণ্টাখানেক আলাপ করেছেন, এবং চীনে যাবেন তারাও জানিয়েছেন তাদের। এবং চীনও কিন্তু ভারতও কিন্তু চীন থেকে কর্জ নেয়, তারাও কিন্তু টাকা নেয় থেকে, লোন নেয়। হ্যাঁ, তারাও বড় ব্যবসায়ী, আপনার দে হ্যাভ এ বিগ ট্রেড উইথ চায়না। তো মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো খোলাসা করে বলে দিয়েছেন তাদের। তারপরে ওই যে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব, এইটা আমার মনে হয় এইটাও ক্লিয়ার করে ফেলেছে, এইটা আমার বিশ্বাস। সুতরাং এবারে চীনে, এই জন্যই বলি, চীনে গেছেন অত্যন্ত সবল অবস্থানে, যে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেইটা আপনার মানে খুব সলিড সিদ্ধান্ত হবে বলে আমার ধারণা। তবে যেটা আমি বলি, এই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিস্তা নিয়ে এমন আমরা তুলব না, বিষয়টা আমরা তুলতে চাই না। হ্যাঁ, হয়তো যদি আলোচনায় আসতে পারে, বাট অ্যাজ সাচ উনি বলেছেন যে আমরা এইটা, দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, না যে আমরা স্বেচ্ছায় তুলব না। অ্যান্ড দেয়ার কুড বি সাম রিজন টু ইট। কারণ প্রথম এটা তো একটা ভারত এখন লোক পাঠাচ্ছে হিসাব নিকাশ ঠিক করার জন্যে, তারপর হয়তো টস্টিং হলে পরে তখন আমরা হয়তো অন্যের সহায়তা নিতে পারি। এই ক্ষেত্রে যদি ভারত এবং চায়নাকে আমরা যৌথভাবে নিয়োগ করতে পারি, দ্যাট উড বি আওয়ার সাকসেস। হ্যাঁ, এই তিস্তার ক্ষেত্রে দুজনকেই আমরা যদি নিতে পারি। আর চাইনিজরা আবার উপর দিকে আবার কি ব্যারাস্টাজ করার প্ল্যান করতেছে, তখন সুবিধাটা হবে, ভারতেরও সুবিধা হবে। তো এটা হয়তো আমরা আলোচনার মধ্যে নিতে পারি। যে জিনিসটা আমার বড় হয়, এই মায়ানমার নিয়ে, আমাদের রোহিঙ্গা নিয়ে এবারে চায়নার একটা বড় উদ্যোগ আমরা প্রত্যাশা করব, যে দে শুড কাম ফরওয়ার্ড। কারণ তাদের বোঝাতে হবে, চায়নাকে বোঝাতে হবে, যেটা ভারতকে বোঝাতে হবে, যে এইখানে যদি অনিশ্চয়তা হয়, এইখানে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে সমস্যাটা হলো তৃতীয় পক্ষ এখানে ঢুকার চেষ্টা করবে। আর তৃতীয় পক্ষ ঢুকলে এখানে একটা প্রক্সি ওয়ার হবে। আর এই প্রক্সি ওয়ার আমরা দেখেছি যেখানে হয়, ইউরোপে ইউক্রেনে হচ্ছে, মিডল ইস্টে আপনার হচ্ছে, তার ফলে ওই সমস্ত আশেপাশের দেশ একেবারে কোনটাস হয়ে যাচ্ছে, বড় ক্ষতি হচ্ছে সবার। ইউরোপের ধনী দেশগুলো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা আমাদের এই অঞ্চলে কোনো প্রক্সি ওয়ার চাই না, অনিশ্চয়তা চাই না। এই অনিশ্চয়তা দূর করার জন্যে চায়নাকে এবং ভারতকে বিশেষ উদ্যোগ নিতে হবে। আমার জন্যে, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যে তাদের উদ্যোগ নিতে হবে। আমরা যদি এটা ভারতকে এবং চায়নাকে কনভিন্স করতে পারি, এবং অন্যান্য আনুষঙ্গিক দেশ যেগুলো আছে, যে এইখানে অনিশ্চয়তা হলে তৃতীয় পক্ষ এসে ঢুকবে, যুদ্ধ হবে, তখন তোমাদেরও কিন্তু যাতে খবর আছে। সেই কারণে তোমরা সবাই মিলে এই যে রোহিঙ্গা সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করো, তখন তারা হয়তো এর প্রতি 7 বছর ধরে ওইটা আসলে এই দেশগুলো বুঝতে পারছে না কেন? জি, 7 বছর ধরে এই দেশগুলো বুঝতে পারছে 7 বছর ধরে এই অবস্থা না আছে না। এতদিন তো আমার ভারত কালাগান প্রজেক্ট নিয়ে অগ্রসর হচ্ছিল,
এইটা ধ্বংস করার জন্য, এটাতে অসুবিধা সৃষ্টি করার জন্যে, যেটা আমাদের তথ্য মতে যে তখন চাইনিজ একাধিক ফোর্সেস লাগিয়েছে, আরাকান আর্মি লাগিয়েছে, আরসা লাগিয়েছে, হমুক টমুক লাগিয়েছে। এটা এখন মোটামুটি এই প্রজেক্টটা অনেকটুকু ডিরেইলড হয়ে গেছে। এখন বরং চায়না এই এলাকাতে তাদের দে হ্যাভ এ সফট ইনরোড টু বে অফ বেঙ্গল, এটা তারা মোটামুটি করে ফেলেছে। তো কিন্তু তোমরা যদি এখানে অনিশ্চয়তা থাকে, তোমরা যে সফট রোড করেছো, গ্যারান্টিড রোড, ওটা কিন্তু টিকবে না। সেই জন্য তোমাদের তাগিদেই তোমরা এখানে আপনার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো, এবং সেই বাবদে যা করার তাদের না করলে তারাই ঝামেলায় পড়বে। তাদের এই যে সফট আপনার রোড টু বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান, তাদের অধিকাংশ ট্রেড হয় ইন্ডিয়ান ওশানের। 86% গ্লোবাল ট্রেড হয় ইন্ডিয়ান ওশানে। তারা তো আগে মালাক্কা দিয়ে যেত, মালাক্কাতে নেভার কখন ঝামেলা হয়, আর ওইদিকে তো সাউথ চায়না মুশকিলে পড়ে গেছে। সো দে হ্যাভ দিস রোড, এবং এই রোডটাকে তারা গ্যারান্টিড করতে হবে। সেইখানে আপনার এই জন্য মায়ানমার তাদের খুব প্রয়োজন। সেই কারণে তারা এই মায়ানমারের তৃতীয় পক্ষের কোনো আপনার মারামারি ঝগড়া যুদ্ধ তাদের জন্য মোটেই গ্রহণযোগ্য না, এবং সেইটা তারা যদি কনভিন্স হয় তাহলে দে উইল হেল্প আস ইন দ্য রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা। জি স্যার, আমরা আরও একটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সটেনশনে। স্যার, আপনার কাছে যেতে চাই যে আপনি সংসদে আপনার বক্তৃতায় বলেছেন যে আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠছে। আসলে আপনি কি বলতে চাইছেন, এটা একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। না, খুবই দুঃখের বিষয় যে আমি এক সময় আমলা ছিলাম। দুঃখের বিষয়টা যে স্বল্প সংখ্যক আমলারা দুর্নীতিগ্রস্ত, এবং যেহেতু তাদের উপরে কোনো ধরনের যত ধরনের আইনকানুন এগুলোর প্রয়োগ হয় না, ব্যত্যয় হয় বলে তারা পুকুর চুরি করে। আর সারা আমলাতন্ত্র, সারাটা অধিকাংশ লোক কিন্তু অনেস্ট, সবার উপরে দোষ পড়ে। এখন আমরা বললেই যে সরকারি এটা দুর্নীতিপরায়ণ, নট দ্যাট। তো এই জন্য আমার দুঃখ লাগলো যে অল্প কয়েকজনের জন্যে সারা ব্যুরোক্রেসি ইজ বিং কোয়েশ্চন। এখনও বহু সৎ ব্যুরোক্রেট আছেন, এবং তারা কারণে দেশের যথেষ্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। কিন্তু কয়েকটা লোক এই সিস্টেমটাকে এমনভাবে কারাপ্ট করেছে যে যার ফলে সবার উপর আমরা সবাইকে দোষী সাব্যস্ত করি। পুলিশের মধ্যেও অনেক সৎ লোক আছে, এবং অত্যন্ত সৎ লোক, কিন্তু বাকি কিছু লোকের জ্বালায় আপনার পুলিশকে দেখলে এমনকে ভয় পায়, ভাবে যে এরা সব আপনার এই। তবে আমাদের দেশে দুর্নীতিটা একটু বেশি। সবসময় সব দেশে দুর্নীতি আছে, কিন্তু অন্য দেশগুলোতে দুর্নীতিটা পরিমাণটা একটু কম, আমাদের দেশে অনেক বেশি। এর একটি কারণ হচ্ছে আমার এখানে জবাবদিহিতা নাই। তা আমি সংসদে যে বক্তব্য দিয়েছি, প্রথমে বলেছি যে স্বল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারীর জন্য আমলাতন্ত্রের বেশ দোষী সাব্যস্ত হচ্ছে। আর সেইটা আমি বলেছি সময়ের দাবি হচ্ছে যে সরকারি যে কর্মচারী থাকুক তার বার্ষিক সম্পদের হিসাব দেওয়া উচিত। এটা সময়ের দাবি, কারণ সে কিভাবে আপনার এই দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়লো এগুলো আমরা তখন পেয়ে যাব। আপনি একবার বলেছিলেন যে কানাডার বেগম পাড়ায় যে বাড়ি করেছে সেখানে আমলারা বেশি বাড়ি করেছে। আপনার সেটা আমাদের জেনারেলি পাবলিকের ধারণা অনেক সময় রাজনীতিবিদরা বেশি দুর্নীতি করে। তো আমি এই যে আমলাপাড়া, এই যে বেগম পাড়া, তা আমি আমার সেখানে যিনি সরকারি ছিলেন লোক, আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাকে বললাম যে আপনি একটা হিসাব জোগাড় করেন। হ্যাঁ, তো উনি আমাকে হিসাব দিলেন। তো হিসাব দেওয়ার মধ্যে দেখলাম যে মাত্র 4 জন সেই লিস্টের মধ্যে রাজনীতিবিদ, আর বাকি সবই হচ্ছেন আইদার সরকারি কর্মচারী কিংবা ব্যাংকের সিনিয়র অফিসিয়ালস। তো তখন আমার কাছে খুব খটকা লাগলো, কারণ আমরা তো মনে করি সব রাজনীতিবিদরাই আসলে করাপ্ট, কিন্তু রাজনীতিবিদ করাপশনের স্কোপ কম। রাজনীতিবিদ যে আমি যেমন ধরুন
এমপি মন্ত্রী, আমাদের কোনো করাপশনের কোনো সুযোগ নাই। আমলার সাথে সহযোগ হয়ে আমি করাপ্ট হতে পারি। আমি যদি, কারণ আমলারাই তো ডিসিশন দেয়, আমি খালি তদবির করি। আমাদের রাজনীতিবিদরা, এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা শুধু তদবির করতে পারেন যে ওরে চাকরিটা দিয়ে দেন, ওই তদবিরের মধ্যেই শেষ। অ্যাকশনটা নেয় সরকারি কর্মচারী। যদি কোনো রাজনীতিবিদ দুর্নীতিপরায়ণ হতে চান, তাহলে তাকে সরকারি কর্মচারীর সাথে আতাত করে দুর্নীতিপরায়ণ হতো, বিকজ দে আর দি ট্রু ডিসিশন মেকারস। আর নাহলে কোনো রাজনীতিবিদ সহজে আপনার দুর্নীতিপরায়ণ হতে পারবেন না, যে সিস্টেম আমাদের। কারণ তার হাতে কোনো ক্ষমতাই, তদবির ছাড়ার কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ, মন্ত্রী হলে একটু একটু ক্ষমতা থাকে, বাট বাই অ্যান্ড লার্জ এই সব ক্ষমতা হইল আমলাতে। সুতরাং আমলাদের যেহেতু এত ক্ষমতা, তাদের জবাবদিহিতা অবশ্যই থাকা উচিত। এবং তাদের যে বর্তমানের যে আইন তারা করে রেখেছেন, যদি ডাকাতও হয় তাকে কিন্তু আপনি চাকরিচ্যুত করতে পারবেন না, কারণ দ্য প্রসেস ইজ সো লেংথি ও সো কম্বারসাম। এমনভাবে তৈরি করেছে যে এইটা ওএসডি হয়ে থাকবে। ওএসডি মানে সরকারের সব বেনিফিট পাবে। আমি আমেরিকায় ছিলাম, আমি খুব ভাগ্যবান যে আমেরিকায় ছিলাম। ওখানে ঘুষ টুস খাওয়ার কোনো স্কোপ নাই, আর খাওয়ার সিস্টেমও নাই। সেইখানে যে জিনিসটা আমি দেখেছি, কোনো লোক যদি করাপশনে ধরা পড়ে কিংবা ড্রাগের ব্যবসায় বড় লোক হয়েছে ধরা পড়ে, তাহলে 1 নম্বর হলো তার চাকরিচ্যুত হয়, সে চাকরি হারায়। 2 নম্বর হলো যত সম্পদ তার আছে সব তারা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেয়, যাতে ওর ওই যখন বের হয়, ওরা জেল টেল খুব কম দেয়, ওরা পেনাল্টি দেয়, ওরা তার চাকরি খায়, আর ওরা তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। আমি মনে করি আমাদের দেশে যদি হয় বাজেয়াপ্ত করে, আমি একবার জিজ্ঞেস করেছিলাম তোমরা বাজেয়াপ্ত করো কেন, বলে যে তাহলে তার পরিবার কিংবা তার যারা সহকর্মী তারা তাকে আপনার দুর্নীতিপরায়ণ হতে উৎসাহ দেবে না, কারণ সে দুর্নীতিপরায়ণ হয়ে ফাইন দিল, জেলে গেল, কিন্তু বাকি আত্মীয়স্বজন যারা বেনিফিট নিচ্ছেন তাদের কোনো ক্ষতি নেই। তাদের ক্ষতি হওয়ার জন্য তারা যাতে ওদের উৎসাহ না দেয়, সেই জন্য এটা নিলামে বিক্রি করে। স্যার, আমরা আরেকদিন আরো শুনবো, আপনার কাছে আসলে অনেক খবর আছে, অনেক কিছুর ভান্ডার, আমরা নিশ্চয়ই আরেকদিন আপনার কাছ থেকে শুনবো। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।